এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না। ভারতীয় চিকিৎসকরা অনুমতি ছাড়া এদেশে ডাক্তারি করছে। 10 ট্রাক অস্ত্র মামলা, বাবর খালাস পেলেও এখনই মিলছে না মুক্তি। চিন্ময় কৃষ্ণের আইনজীবী এখন কলকাতায়, মিডিয়ায় আপত্তিকর বক্তব্যের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো গলার কাটা ইভিএম, ওয়ার হাউস নির্মাণের প্রতিবেদন চাইল ইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এককভাবে ক্ষমতায় যেতে পারবে না বলে বিএনপির পিআর সিস্টেম পছন্দ না। পিআর সিস্টেম নির্বাচনে সব রাজনৈতিক দল একমত হলেও বিএনপি তা পছন্দ করছে না, কারণ তাহলে তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে না, আর ফ্যাসিস্টও হতে পারবে না, লুটপাটও করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। চরমোনাই পীর বলেন, গত 53 বছরে ধোঁকার নির্বাচনের মাধ্যমে বিগত সরকারগুলো ফ্যাসিস্ট হয়েছে। আমরা পিআর সিস্টেম নির্বাচনের মাধ্যমে একটি জাতির সরকার গঠন করতে চাই, যাতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকবে, সব দলের সম্পৃক্ততা থাকবে, প্রতিটি ভোটারের মূল্যায়ন হবে। এই ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হয়েছে, শুধু বিএনপি পিআর সিস্টেম নির্বাচনকে পছন্দ করছে না। তিনি বলেন, বিএনপিকে জনগণের কল্যাণের জন্য ক্ষমতার স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং মানবতার কল্যাণে পিআর সিস্টেমের নির্বাচনে আসার আহ্বান জানান তিনি। চরমোনাই পীর বলেন, ভারতের আচরণে আমরা ক্ষুব্ধ, কষ্ট পেয়েছি। আমাদের বাংলাদেশ স্বাধীন তারা স্বীকার করে না। আমরা বাংলাদেশের মানুষ, দেশ এবং ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ। যদি ইসলাম ও দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়, তাহলে এ দেশের 18 কোটি মানুষ তাদের প্রতিহত করতে প্রস্তুত আছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনারা বাংলাদেশের জনগণের ভোটের সরকার পরিচালনা করছেন না। আপনারা 5ই আগস্টের অভ্যুত্থানের ফসল। দেশ পরিচালনার ব্যাপারে কখনোই জনগণ এবং বাংলাদেশের অকল্যাণ এরকম কোনো চিন্তা যদি আপনাদের মাথায় আসে, তাহলে আবারও আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। ভারতীয় চিকিৎসকরা অনুমতি ছাড়া এদেশে ডাক্তারি করছে। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসা সহ সব ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে। তিনি বলেন, ভারত বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়, অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন। জনগণের আন্দোলনের ফসল যে সরকার, সে অন্তর্বর্তীকালীন সরকার কোনো নজর দিচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য মুশফিক রহমান সোহাগের চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর থেকেই তারেক রহমানের আর্থিক সহযোগিতা তার চিকিৎসা চলছে। ডক্টর রফিক বলেন, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোষর রেখে গেছেন। এমন মন্তব্য করে তিনি বলেন, তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এছাড়া বিদেশি প্রভুদের উস্কানিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই। 10 ট্রাক অস্ত্র মামলা, বাবর খালাস পেলেও এখনই মিলছে না মুক্তি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জন আসামি চট্টগ্রামে বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন। তবে খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না, কারণ একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় তার দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আদালত বলেছে, প্রসিকিউশন তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি, তাই তারা খালাস পাওয়ার যোগ্য। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 6 আসামি দণ্ড কমিয়ে 10 বছর সাজা দেওয়া হয়েছে। এদের মধ্যে আছেন এনএসআই এর সেই সময়ের কর্মকর্তা আকবর হোসেন খান, মেজর লিয়াকত হোসেন, উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, চোরা কারবারি হাফিজুর রহমান, শ্রমিক সরবরাহকারী দিন মোহাম্মদ এবং ট্রলার মালিক হাজি সুবহান। এদিকে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডাদেশ বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বাবরের আইনজীবী শিশির মনির গণমাধ্যমকে বলেন, 10 ট্রাক অস্ত্র সংক্রান্ত আরেক মামলায় বাবর দণ্ডিত থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। ওই মামলায় তার আপিল হাইকোর্টের শুনানির অপেক্ষায় আছে। চিন্ময় কৃষ্ণের আইনজীবী এখন কলকাতায়, মিডিয়ায় আপত্তিকর বক্তব্যের অভিযোগ। বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জ্যেষ্ঠ আইনজীবী রবীন্দ্র ঘোষ এখন ভারতের কলকাতায়। সেখানে অবস্থানকালে ভারতের বিভিন্ন গণমাধ্যমে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ করছেন চট্টগ্রামের আইনজীবীরা। রবীন্দ্র ঘোষের বক্তব্যে ক্ষুব্ধ আইনজীবী সমিতির নেতারাও। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, উনি 2 বার এসেছিলেন চট্টগ্রাম আদালতে। এই সময় আপনারা মিডিয়া কর্মীরাও ছিলেন। এখানে কোনো হত্যার হুমকির বিষয় ছিল না। প্রথম দিনও তিনি শারীরিক হেনস্থার একটি ভিত্তিহীন অভিযোগ করেছিলেন। তিনি ভারতে গিয়ে যেসব
যেসব মন্তব্য করছেন সেসব মামলা শুনানির নামে রাজনীতির অংশ বলে মনে হচ্ছে। চট্টগ্রাম আইনজীবীর এই নেতা বলেন, মাননীয় অ্যাটর্নি জেনারেলের নির্দেশে আদালতে আসা যাওয়ার সময় সার্বক্ষণিক আমি তার সঙ্গে ছিলাম। দেশের বাইরে অবস্থান করে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত এবং ভারতকে খুশি করার জন্য তিনি এখন নানা মিথ্যা কথা বলছেন। একই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী কৌশলী মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, সিনিয়র আইনজীবী রবীন্দ্র ঘোষের ভারতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্য পুরোটাই বানোয়াট এবং মিথ্যা। ওনাকে আদালতে কেউ কিছুই বলেনি। একটা মামলায় দুটো পক্ষ তাদের পক্ষে যুক্তি দেখাবে, এটাই স্বাভাবিক। আসলে উনি এসেছেন রাজনীতি করতে। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়ে 26শে নভেম্বর থেকে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন পরিচালিত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পুন্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার হয়ে আদালতে আইনিভাবে লড়তে সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রবীন্দ্র ঘোষ। পরপর 2 দিন এই আইনজীবী আদালতে গেলেও ওকালতনামা জটিলতায় চিন্ময়ের শুনানি করতে ব্যর্থ হন। জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে তিনি চিকিৎসা ভিসায় ভারতে গেছেন। উঠেছেন কলকাতার ব্যারাকপুর আনন্দপুরে সি রোডের ছেলের বাসায়। চট্টগ্রামের আইনজীবীদের অভিযোগ, ছেলের বাড়িতে অবস্থানকালে তিনি কথা বলেছেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে। সেখানে অভিযোগ করে রবীন্দ্র বলেন, চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছেন শারীরিক এবং মানসিক। তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বিধায় আমি আইনজীবী হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম মামলায় লড়তে। স্থানীয় আইনজীবীরা খারাপ আচরণ করলে ওই সময় পুলিশের ভূমিকা খারাপ ছিল না। আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। এই হুমকি আমি পরোয়া করি না। জীবন তো একটাই, জন্মিলে মরিতে হয়। এদিকে আগামী 2রা জানুয়ারি চিন্ময়ের মামলা শুনানির দিন আবার উপস্থিত থাকবেন জানিয়ে অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ বলেন, জানুয়ারিতে শুনানির সময় নিশ্চয়ই যাব। আমি যাওয়ার জন্য রেডি। ভগবান রক্ষা করেছে, মানুষ আমাকে আশীর্বাদ করে। আমি চিন্ময় প্রভুর মামলা লড়ার সাহস পেয়েছি। এই সাহসটা আমাকে দিয়েছে ভিকটিমরা, যারা নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত কৃতকার্য হয়েছে। আমার বয়স প্রায় শেষ, আমাকে তো মরতে হবে। আমি শেষ লড়াইটা করেই যাব। ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি যা, এটাতে মানুষ ভয় পাচ্ছে। বিশেষ করে হিন্দুরা ভয় পাচ্ছে, মুসলমানদের কিছু অংশ ভয় পাচ্ছে। তারা হয়তো মুখ খুলছেন না। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে, তাকে বেআইনিভাবে জেলখানায় রাখা হচ্ছে। আমার ফাইট করা উচিত। গণমাধ্যমগুলোতে তিনি আরো বলেন, ওখানে মামলা হয়েছে হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে। একজন আইনজীবী মারা গেছেন, তার হত্যা মামলায় হিন্দুর আসামি। কার আঘাতে তিনি মারা গেছেন সেটা বিচার না করে যে মুসলমান, সেটাই প্রাধান্য দেওয়া হচ্ছে। ওরা বলেছে হিন্দুরা তাকে মেরেছে, এটা কোনো কথা? চট্টগ্রাম আইনজীবীরা তাকে হেনস্থা করছেন অভিযোগ করে জ্যেষ্ঠ আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন, ওরা আমার পেছনে স্লোগান দিয়েছে, ভারতীয় দালাল হুঁশিয়ার হুঁশিয়ার। ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্টও বলা হচ্ছে আমাকে। গলার কাটা ইভিএম, ওয়ার হাউস নির্মাণের প্রতিবেদন চাইল ইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিন যেন গলায় আটকে আছে নির্বাচন কমিশনের। দীর্ঘদিনের চেষ্টা এখনো ইভিএম সংরক্ষণের কোনো ওয়ারহাউস নির্মাণ বা ভূমি অধিগ্রহণ করতে পারেনি ইসি। ফলে মাঠ পর্যায়ে সংরক্ষিত ইভিএম গুলো নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। ইসি কর্মকর্তারা বলছেন, বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত আছে এবং কিছু কিছু প্রতিষ্ঠানের নিচতলায় স্যাঁতসেঁতে অবস্থা আছে। এতে ইভিএম গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইভিএম সংরক্ষিত থাকায় সেখানে পাঠদানেও অসুবিধা হচ্ছে। এ অবস্থায় 10টি অঞ্চলে ইভিএম সংরক্ষণের জন্য ওয়ারহাউস তৈরির নির্দেশনা দিয়েছিলেন সাবেক সচিবরা। সম্প্রতি ইসির সমন্বয় সভায় জানানো হয়, ওয়ারহাউস নির্মাণের জন্য আঞ্চলিক ও জেলা পর্যায়ের খাস জমির পাশাপাশি সরকারি অন্যান্য সংস্থার জমিও দেখে উপযুক্ত প্রয়োজনীয় পরিমাণ জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ নির্দেশনা দিয়ে বলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ওয়ারহাউস নির্মাণের জমি অধিগ্রহণ কার্যক্রমের পাশাপাশি বিদ্যমান ভবনগুলো সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে। এই বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চলতি মাসের মধ্যে কমিশনের নির্ধারিত শাখায় দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।